তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। এখন মাঠে আজকে বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আসলাম ভাই, ওয়ার্ল্ড কাপের উন্মাদনা চলছে, ১০-১২ দিন পেরিয়ে গেছে, অনেকগুলো গোল দেখা গিয়েছে, ম্যাচ বেড়েছে, গোল বেড়েছে, ইন্টেন্সিটি বেড়েছে। ম্যাচগুলো যদিও বাংলাদেশের সময়ের সাপেক্ষে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে, মধ্যরাতে ম্যাচ দেখতে হচ্ছে, কিন্তু ফুটবল পাগল মানুষরা কিন্তু এই মধ্যরাতে যে কেউ খেলা দেখছেন। এবং বিশ্বকাপের যে উন্মাদনাটা সেটা বাংলাদেশে এখন বেশ, গ্রুপ পর্বের যদিও অনেকটা ম্যাচ বাকি, অনেকগুলো ম্যাচই বাকি, খুব কম সংখ্যক দলই সেকেন্ড রাউন্ডে ম্যাচ খেলতে পেরেছে, বাট বিশ্বকাপটা সম্ভবত বাংলাদেশে খুব ভালোভাবে ছাপ ফেলেছে এর মাঝে। ডেফিনেটলি, এবং আমাদের আলোচনার খোরাকই এইটা এখন বাংলাদেশে। সব থেকে বড় ব্যাপার কি, আমরা মানে ফুটবল প্রেমী একটা জাতি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে ফুটবলের আমেজটা তৈরি হয় প্রতিটা মুহূর্তে। এবং এই যে আমেজটা আমাদের যুব সমাজের ভিতরে এটা খুব প্রখরভাবে কাজে লাগানো দরকার। কারণ এই ফুটবলের আমেজটা যদি আমরা আমাদের যুবকদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, ডেফিনেটলি আমাদের যুবরা অনেক ভালো করবে এবং তারা একটা সুন্দর জাতি হিসেবে আমরা প্রকাশ পাবো ভবিষ্যতে। আসলাম ভাই, গতকালকের ম্যাচগুলোর দিকে আমরা যদি একটু তাকাই, যে গতকালকে বেশ, এবারে ওয়ার্ল্ড কাপটাই বেশ একটু কিছুটা দেখা যাচ্ছে যেখানে আমরা খুব প্রতিদ্বন্দ্বীর আশা করছি সেখানে একটু একপেশে ম্যাচ হচ্ছে, কিংবা যেখানটায় খুব গোল ব্যবধানও খুব বেশি না, কিন্তু যে কয়টা বড় গোলে ম্যাচ দেখা গেছে দিন শেষে খুব এন্টারটেইনিং ফুটবল দেখা দিয়েছে, অ্যাটাকিং ফুটবল দেখা দিয়েছে। এই যে নেদারল্যান্ডস এবং সুইডেনের ম্যাচটা, ইউরোপের দুইটা পাওয়ার হাউস, দুইটাই জায়ান্ট টিম, তাদেরকে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু স্কোর লাইনটা একেবারে একপেশে হয়ে গেল, নেদারল্যান্ডস ৫ সুইডেন ১। একটু কি একপেশে ম্যাচ হয়ে গেল কিনা, বা ম্যাচটা কেমন উপভোগ করলেন? বেসিক্যালি আমি কিন্তু খুব নেদারল্যান্ডের খুব ফ্যান। ইভান ক্রাউফ যখন ছিলেন তখন থেকেই আমি ওদের ফ্যান, এবং ওরা ভালো ফুটবল খেলে এবং খুব ওদের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগ খেলে, ইংলিশ লিগ খেলে। সো সেই জন্যে আমার মনে হয় ওদের গতির সঙ্গে ওরা কপ আপ করতে পারছে না অপোনেন্ট, এবং এই গতি যদি তারা মানে শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে, তবে ওরা কাপ নিয়েও যেতে পারে, বলা যায় না। আর নেদারল্যান্ডসের অ্যাকচুয়ালি কাপ জেতার সম্ভাবনা, জার্মান একজন গণিতবিদ তিনিও বলছিলেন। আর নেদারল্যান্ডসের এই দলটা যেটা হয় যে তাদের বেসিক্যালি যদিও 5-3-2 ফরমেশনে যদিও শুরু করে, কিন্তু সেটা 3-5-2 কনভার্ট হয়, ডেনজেল ডামফ্রিজদেরকে প্রায় ওভারল্যাপ করতে যায়। উইং বেসড এই ফুটবলটা নেদারল্যান্ডসকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে গত প্রায় ৫-৬টা বছর ধরে। উইং বেসড এই ফুটবলটাকে নেদারল্যান্ডসকে বাকিদের থেকে একটু এগিয়ে রাখবে কিনা? উইং বেসড ফুটবলটা সবসময় যে কোনো দলের জন্য একটা মানে ভীষণ উপকারে আসে এটা, এবং এটা যদি অ্যাডাপ্ট করতে পারে উইং বেস ফুটবলে গোল হবেই। কারণ স্ট্রাইকিং জোনে যারা আছে উইং থেকে কতবার ওরা ওকে মানে দমাতে পারে কিংবা থামিয়ে দিতে পারে। এটা উইং ফরওয়ার্ডে যারা খেলে তারা খুব মানে তুখোড় খেলোয়াড় হয় এবং তাদের স্পিডেও অনেক থাকে, যার জন্যে দেখা যায় যে উইং ব্যাকগুলো আচমকা অ্যাটাকে তারা বিটেন হয়ে যায় এবং ওরা পেনিট্রেট করে বেশি। এবং ওইখানে যদি স্ট্রাইকিং জোনে একটা সুন্দর দক্ষ খেলোয়াড় থাকে, ডেফিনেটলি ওই টিমকে ধরা খুব ডিফিকাল্ট। নেদারল্যান্ডসের গতকালকের গোলগুলো কিন্তু বেসিক্যালি উইং বেস, প্রথম 3টা গোলই উইং বেস আছে। আমরা নেদারল্যান্ডসের গোলগুলো একটু দেখবো এবং সেখান থেকে আপনার এক্সপ্লেনেশনটা একবার আমরা শুনবো। নেদারল্যান্ডসের ফার্স্ট গোল, যেটা ম্যাচের মাত্র ৫ম মিনিটে ব্রায়ান ব্রবির বেশ চমৎকার একটা গোল ছিল, ব্যাক থেকে বিল্ড আপ শুরু, সেখান থেকে কোডি গাকপোর ফার্স্ট, এবং কোডি গাকপোর দুর্দান্ত সিজন এবং একটা গোল। ভাইয়া, গোলটা সম্পর্কে আপনার অবজারভেশন? হ্যাঁ, এইটাই স্ট্রাইকারের ক্যারেক্টার হলো এইটাই। আপনি বল ডেফিনেটলি উইং থেকে আসবে, এইটাকে কানেক্ট করা হলো তার দায়িত্ব, এবং সে যে জায়গাটা করে নিয়েছে দেখেন, নোবডি ওয়াজ দেয়ার, ওর আশেপাশে কেউ কোনো ডিফেন্স ছিল না, তার মানে ওদের ডিফেন্সিভ অর্গানাইজেশন ওয়াজ ভেরি পুয়ার। এবং সম্ভবত অফসাইড ট্র্যাপের যে লাইনটা ছিল সেটা ব্রেক করেছে, এবং সম্ভবত নাম্বার 4 যিনি ছিলেন সুইডেন, তার পক্ষে বলটা ক্লিয়ার করার একটা সুযোগও ছিল। আমরা যদি একটু পেছনে আসছি যেমনটা হচ্ছে, এই জায়গাটা সম্ভবত নাম্বার 4 কার একটা কার্যকরী ভূমিকা দেখা যেত, এবং যদিও ডিফেন্স লাইন অলরেডি ভেঙে ব্রেক করেছে নেদারল্যান্ডস, নাম্বার 4 এর ভূমিকাটা কেমন হতে পারতো সুইডেনের? হ্যাঁ, নাম্বার 4 বডিটা ফেলে দিলে কিন্তু বলটা সেভ হয়ে যেত। ডেফিনেটলি ওর অনেক সুযোগ ছিল ওটা সেভ করার, কিন্তু সে ইগনোর করেছে বিধায় স্ট্রাইকার কাজে লাগিয়েছে জায়গাটা।
আমরা নেদারল্যান্ডসের সেকেন্ড গোলটার দিকে যেতে চাই, প্রায় সিমিলার ফ্যাশনে যদিও করেছে, এবং ব্রায়ান ববি গোলটা আবারও মিডফিল্ড থেকে এবং ডেনজেল ডামফ্রিজের ক্রস অ্যান্ড প্রায় সিমিলার ফ্যাশন। ভাইয়া এটাই মানে স্ট্রাইকের জন্য যারাই আছে তারা এটা টাচ করবেই, এবং এই মিস্টেকে গোলকিপারকে বলবো ইট ওয়াজ হিজ ফল্ট, সে ওইটা কভার করা উচিত ছিল। এই গোলটাতেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্রায়ান ববি যিনি গোল দুটোই করেছেন, তার স্পিডটা খুব বেশি ছিল, তার একটা স্পিডের, যদিও গতকালকে তিনি ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে তিনি ফিচার করেছে নেমেছেন। ব্রায়ান ববির খেলাটা গতকালকে দুটো গোল পেয়েছেন, আরেকটা গোল পেতে পারতেন যদিও হয়নি। ব্রায়ান ববির খেলাটা কেমন উপভোগ করলেন? দারুণ, কারণ একজন স্ট্রাইকারের মানে এইটাই তার মানে ক্যারেক্টার, যে সে প্রতিটা বলে তাকে যেতে হবে, এবং ওই বলে যাওয়াটা ওই অপোনেন্টকে দেখেন সে বিটেন করে সে গোলটা করলো, এবং সে কত দ্রুত বেগে ওখানে গিয়েছে। এই জায়গাটা ডিফেন্সিভ জোনে যারা ছিল অ্যাবসলিউটলি বলবো তাদের ফল্ট। ভাইয়া সুইডেনের একটা মিস ছিল, মানে হাইড্রেশন ব্রেকের পর আমরা দেখছিলাম, হাইড্রেশন ব্রেকের আগে নেদারল্যান্ডস পাঁচটা গোল করেছে, পাঁচটা অন টার্গেট শট নিয়েছিল, কিন্তু হাইড্রেশন ব্রেকের পর সুইডেনকে একেবারে ডিফারেন্ট একটা টিম দেখা গেল, তারা 8টা অন টার্গেট শট নিল, কিন্তু সেখান থেকে এই মিসটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? না, এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। একজন স্ট্রাইকার এত সুন্দর একটি বল পেলো এবং এটা গোল কনভার্ট করতে পারলো না। এটা কি এটা তার চেস্টে বলটা ধরে রাখতে পারে না, এন্ড আমার মনে হয় সে তার বডিটা মানে বাজে শেপে ছিল বিধায় বলটা তার বুকে রাখে নাই। আমরা যখন কমেন্ট্রেটরদের তারা বলছিলেন যে এই বলটাতে সরাসরি একটা ডাইভিং হেড হতে পারত এবং হাইট ভালো ছিল বলের, দ্যাট শুড হ্যাভ বিন বেটার, এবং এটা ওই ডাইভিং হেড করলেই গোল হয়ে যেত, কারণ ওপেন নেট ছিল। কারণ না, গোলকিপার একটু ইমব্যালেন্স ছিল, তো সো মানে টার্গেটে রাখতে পারলেই হেড করলেই গোল ছিল। আমরা এর পরবর্তীতে নেদারল্যান্ডসের থার্ড গোলটার দিকে চলে যেতে চাই, সেখানটায় এইটা মিস্টার নিশ্চিম নেগেলস, ওকে, সামারভিলে পাস, ডেনজেল ডামফ্রিজ ওয়ান্স अगेन এন্ড কোডি গাকপোর ফিনিশ। দে আর টোটালি আউটপ্লেড আমি বলবো, এবং নেদারল্যান্ড তাদের যোগ্য দল হিসেবে তারা জয়টা পেয়েছে। ভিক্টর লিন্ডেলফ, সুইডেন ক্যাপ্টেন, তাকে কি একটু দায় দেওয়া যায় কিনা? অফসাইড ট্র্যাপটা তিনি ব্রেক করেছিলেন, এবং তিনি যদি ডিফেন্স লাইনটা মেনটেন করতে পারতেন হয়তোবা এখান থেকে অফসাইডই হতে পারতো। এত কুইক অ্যাকশন এইখানে কপ আপ করা খুব ডিফিকাল্ট, বাট ক্যাপ্টেনের উচিত ছিল যদি বলটাকে ওর সোজা ওর সামনে যে যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো বা মাইনাসটা আসতে পারতো না, এই বলটা হয়তো আসতেই পারতো না সেই জায়গাটা, এবং সেই জায়গাটাতে আমরা এটা আমি বলবো যে ডিফেন্সের ল্যাকিংস বলা যায় ডিফেন্সের ল্যাকিংস। যদিও ভিক্টর লিন্ডেলফ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন, বেশ এক্সপেরিয়েন্স। 4 নম্বর গোলটার দিকে আমরা চলে যেতে চাই পরবর্তীতে। 4 নম্বর গোলটা, ইয়েস, আরো একবার কোডি গাকপো নিয়ে নিয়ার পোস্টে, এই জায়গাটায় নিয়ার পোস্টে তো গোলকিপারকে আরেকটু বেশি সতর্ক হতেই পারতেন বোধ করি। ডেফিনেটলি গোলকিপিং ওয়াজ ভেরি পুয়ার আমি বলবো, এবং এই স্টেজে এসে এই ধরনের গোল খাওয়াটা মানে তার দলের জন্য একটা হতাশার কারণ। ডিফেন্স লাইনটাকে যদি ব্যাখ্যা করতেন, স্ক্যাটার ডিফেন্স লাইন, আমরা দেখলাম যে লেফট ব্যাকের সঙ্গে সেন্টার ব্যাকের অনেকখানি গ্যাপ, যে গ্যাপটা দিয়ে অ্যাকচুয়ালি গোলটা খুঁজে নিলেন। এবং আপনি দেখুন ডিফেন্সিভ অর্গানাইজেশনটা টোটালি মানে রং ফুটে আছে, তারা কিন্তু তাদের গোলের দিকে আছে, থাকবে তো প্লেয়ারের দিকে ফেস থাকবে, তো প্লেয়ার কিভাবে মুভ করছে তার দিকে ফেস থাকবে, কিন্তু তারা তাদের মুভমেন্ট দেখেন ইট ওয়াজ ভেরি স্লো, এবং তারা কেউ কাউকে মার্ক করে নাই, সবাই কিন্তু মানে খাপছাড়া ভাব একটা। হ্যাঁ, অন্তত নেদারল্যান্ডসের 4 জন একেবারে ফ্রি, একদম ফ্রি স্পেস আছে। সো এই জায়গাগুলো তো ডেফিনেটলি কোচের গুরু দায়িত্ব ছিল ওদেরকে ম্যান টু ম্যান কিভাবে মার্ক করতে হবে সেটা অ্যাডাপ্ট করা, সেটাতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে তারা। আমরা সুইডেনের একটা গোল, তারা একটা গোল শোধ করে এর পরপরই, সেখানটায় অ্যান্থনি এলাঙ্গা গোলটা করেছিলেন। আলেকজান্ডার ইসাকের পাস, ভালো রান নিয়েছে, একটা ভেরি নাইস ফিনিশ। কি বলবেন ভাই? এই যে তার স্টার্টটা দারুণ হয়েছে, এবং মিডফিল্ড যে বলটা দিয়েছে, যোগানটা দিয়েছে, দারুণ, এটা মিস করার কোনো ওয়ে নাই। এই জায়গাটায় একটা জিনিস, এই রানটা, এই ধরনের এক যে উইং থেকে যে সেন্টার ফরওয়ার্ডের দিকে যে রানটা, এটা বোধ করি স্ট্রাইকারদের গতির উপরে অনেকখানি নির্ভর করে খেলার, এবং এটা মানে মুহুর্মুহুর ভাবে এটা তাদের করা উচিত, কারণ এই যে সোলো রানগুলো, এই রানগুলোই কিন্তু তাকে ওই গোলটা করার জন্য সিচুয়েশনটা ক্রিয়েট করেছে। সো এটা অল ক্রেডিট গোজ টু দ্যাট স্ট্রাইকার,
এবং বলটা যে দিয়েছে সে নিখুঁত পাসটা দিয়েছে, যার জন্য সে গোলটা করতে পেরেছে, তা নাহলে এটা গোল হতো না। হ্যাঁ অ্যাকচুয়ালি 3-1 ছিল situation। কারণ কারণ সে একটু ফ্যাগ এন্ডে চলে যাচ্ছিল, ওই অ্যাঙ্গেলটা একটু দূরে চলে যাচ্ছিল বিদায় তার আগে সে ফিনিশ করেছে, ক্লিনিক্যাল ফিনিশ, এটা দারুণ ফিনিশ করেছে। আমরা নেদারল্যান্ডসের 5 নাম্বার গোলটার দিকে চলে যেতে চাই। এই ইয়েস নাম্বার 5, আবারও সুইডেনের ডিফেন্সের বিশাল বড় গ্যাপ, সেখান থেকে ইকুয়ালাইজ করে ভাগ গোলের বিল্ড আপটা। হ্যাঁ ওপেন স্পেস, একদম এটা ওপেন স্পেস, এইভাবে স্ট্রাইকিং জোনে ওপেন স্পেস দিলে তো গোলকিপারের করার কিছু থাকবে না। গতকালকের পুরো ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই যে সুইডেনের যে আবারও আরেকবার দেখছি আমরা যে সেন্টার ব্যাক দুজন মোটামুটি ডিফেন্স মেনটেন করতে পারলো, লেফট ব্যাক এবং রাইট ব্যাক একেবারে ছিন্ন বিচ্ছিন্ন। সুইডেনের গতকালকে ডিফেন্সটাই বোধ করে একটু এলোমেলো ছিল, বিশেষ করে প্রথম গোলটা খাওয়ার পরপরই ডিসঅর্গানাইজ ছিল একদম টোটালি আমি বলবো, কারণ এখানে দেখুন বলটা নিয়ে যখন ঢুকছে কেউ না কেউ তো তার বলের সামনে আসতে হতো, এবং প্রথম প্রিভিয়েশনটা কিন্তু গোলটা নাও হতে পারতো, সামনে যদি এসে যে দাঁড়িয়ে যায় এবং তার রং ফুটে ছিল, সে তো থাকবে, ফেসটা থাকবে তার অপোনেন্টের সামনে সামনেই, তো সে উনিও ঢুকছে, ওনার মুভমেন্টটা ওইদিকে। সো এই মুভমেন্টগুলো কিন্তু খুব একটা বিরাট লক্ষণীয় ব্যাপার, কারণ রং ফুটে থাকলে আপনি ডস খাবেনই, সেটাই হচ্ছে এখানে। হ্যাঁ আমরা গতকালকের জিনিসটা যিনি ম্যাচ সেরা হয়েছিলেন এই ম্যাচে কোডি গাকপো, তার পারফরমেন্স কার্ডটা একবার দেখে নিতে চাই। কোডি গাকপো 2টো গোল করেছেন, একটা অ্যাসিস্ট আছে, 49টা টাচ, লেফট ফ্ল্যাঙ্কেই খেলছিলেন, লিভারপুলের লেফট ফ্ল্যাঙ্কেই খেলেন, সফল পাস 15টি, কিন্তু সেই 15টা পাস থেকে 2টো সুযোগ তৈরি এবং নিজে 2টো গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন কোডি গাকপোর গতকালকের ম্যাচটা। ট্রেমেন্ডাস প্লেয়ার এবং সে অপ্রতিরোধ হচ্ছিল, তাকে আটকানো যাচ্ছিল না গতকাল, এবং এই ধরনের প্লেয়ার থাকলে যে কোনো টিম খুব মানসিকভাবে চাঙ্গা থাকে এবং তারা বেরোয় আসবেই। উইংয়ে আমরা দেখছিলাম লেফট ফ্ল্যাঙ্কে বারবারই লেফট সাইড থেকে তিনি আসছিলেন এবং তার একটা উইং বেস ফুটবলের কথা আপনি বলছিলেন। কোডি গাকপোকে যেইভাবে ইউটিলাইজ করা হয়েছে নেদারল্যান্ডস ম্যাচে, আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে যে রোনাল্ড কোমেন, তিনি নিজেও একজন লিজেন্ডারি প্লেয়ার ছিলেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সো কোমেনের সঙ্গে বোধ করি কোডি গাকপোর কানেকশনটা নেদারল্যান্ডসকে অনেক দূর নিয়ে যাবে। ডেফিনেটলি, কারণ এত সুন্দর রিসোর্স তার হাতে আছে, এগুলো সে কাজে লাগিয়ে অনেক অনেক দূরে যাবে। নেদারল্যান্ডসের এই টিমটাকে নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনি নিজে বলছিলেন আপনি নেদারল্যান্ডসের ভক্ত, বেশ ভালো ফাইনালে তো যাওয়া উচিত। নেদারল্যান্ডসের যে স্ট্রং জোন যেটা আমরা বলছিলাম, যে আমরা ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখছি বার্সেলোনায় খেলছেন, তিনি বেশ ভালো ফুটবলার। টিজানি রেইন্ডার্সকে অ্যাকচুয়ালি ম্যাচের মাঝখানে আসতে হয়েছে সাবস্টিটিউট হয়ে, তিনি হচ্ছে ম্যানচেস্টার সিটির প্লেয়ার। কোডি গাকপো লিভারপুলে খেলছেন। নেদারল্যান্ডসের যিনি সবচেয়ে বড় সমস্যা বোধ করে স্ট্রাইকারটা, নেদারল্যান্ডসের এই স্ট্রাইকার সংকটটা কেন হচ্ছে? একটা সময় আমরা দেখছিলাম যে নেদারল্যান্ডসে তো অনেক বড় স্ট্রাইকার ছিল, আপনার মার্কো ভ্যান বাস্টেন ছিলেন, ক্লাসিয়ান হন্টালার ছিলেন, এরপর রবিন ভ্যান পার্সিদেরকে আমরা দেখেছি। স্ট্রাইকারদের সংকটটা অ্যাকচুয়ালি পুরো বিশ্বেই হচ্ছে, হঠাৎ করে ওয়ার্ল্ডে স্ট্রাইকার সংকটের যে কারণ, এটা আমার মনে হয় যে এই ইউরোপিয়ান লিগ এবং বিভিন্ন জায়গায় যে লিগগুলো হচ্ছে, এই লিগে তারা খুব ধ্যান দিয়েছে ওইদিকে, কিন্তু লোকাল লিগ যেটা, লোকাল নিজস্ব লিগে যদি প্লেয়ার প্রোডাকশন না হয়, তা নাহলে আপনি ওইভাবে ভালো প্লেয়ার পাবেন না। তো সেই কারণে আমার মনে হয় নিজেদের ফুটবলটাকে আগে বেশি করে এটা ধ্যান দেওয়া উচিত, এবং এটাকে অনেক জোরে সোরে এটাকে অর্গানাইজ করে এটাকে লোকাল প্লেয়ারের প্রোডাকশন খুব জরুরি। আমরা যে জিনিসটা একটা সময় দেখতাম যে আমরা যেটা বলছিলাম যে মার্কো ভ্যান বাস্তেনদেরকে দেখেছি, আমরা পেলেদেরকে দেখেছি, বা ওই সময়কার গারিনচাদেরকে আমরা দেখেছি যে কিছু ফরওয়ার্ড সবসময় বক্সের আশেপাশে থাকতেন এবং তারা ভালো বলের অপেক্ষায় থাকতেন, যাদেরকে পরবর্তী মডার্ন ফুটবল ফক্স ইন দ্য বক্স বললো। এই খেলার ধারাটা কি ইউরোপিয়ান ফুটবলের বর্তমান যে অতিমাত্রায় বল পজিশন ভিত্তিক ফুটবল, এটার কারণে কি এই জিনিসটাকে হারিয়ে যাচ্ছে কিনা? এটা টোটালি আমি মনে করি যে ইউরোপিয়ান লিগ এবং ইংলিশ লিগ এবং আপনার আমেরিকাতে যে লিগগুলো হচ্ছে, এটা টোটালি আমার গতির উপর খেলা হচ্ছে, ওই স্কিলটা আর আপনি খুঁজে পাবেন না এখানে, এবং সেটাই এই বিশ্বকাপে দেখা যাচ্ছে যে নান্দনিক যে ফুটবলটা ছিল সেটা টোটালি মানে উবে যাওয়ার মতো অবস্থায়, এক্সেপ্ট আর্জেন্টিনা এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং তারা ক্লাসিক্যাল ফুটবল খেলছে এখনও। সো এই জায়গাটা মানে ফুটবল তো একটা নান্দনিকতার ব্যাপার, শুধু হিট অ্যান্ড রান খেললেই তো দেখতে ভালো লাগবে না।
সো এই জায়গাটা আমার মনে হয় আবার ফিরে আসা উচিত। আম, এই যে জায়গাটায় যে বর্তমানে যে নেদারল্যান্ডসের যে ফুটবলটা দেখছি, আমরা সুইডেনের যে ফুটবল দেখছি, এক্স্যাক্টলি। এই ফুটবলটা একেবারে মডার্ন ধাঁচের যে ফুটবলটা হ্যাঁ, বলছি হ্যাঁ। আমরা, সেই জায়গাটা বলছি যেখানে হয়তো বা প্রপার নাম্বার 9 সেভাবে খেলানো হচ্ছে না। কিন্তু ফুটবলের আপনি বললেন চেঞ্জও আনা উচিত। এই টিমগুলোকে দিয়ে কি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড, আমরা আবার ডিফারেন্ট কেসও আছে। আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখলাম এমবাপ্পের মতো একজন প্লেয়ার আছে যিনি বক্সে বসে হ্যাঁ, ফিনিশ করতে পারেন। প্লেয়ার। এই টিমগুলোর মধ্যে যদি কম্পারিজনটা করে, তাহলে আপনি কোন টিমটাকে বেশি ব্যালেন্স হিসেবে এগিয়ে রাখবেন? যারা এই টাইপের প্রপার নাম্বার 9 ছাড়া খেলে গোল আদায় করছে তাদেরকে, নাকি যারা প্রপার নাম্বার 9 এর উপরে বেশি ভরসা রাখছে, কাদেরকে এগিয়ে রাখবেন? আমার কাছে ইংলিশ টিমটাকে ভালো লেগেছে, ইংলিশ টিম। এবং এমবাপ্পেও ছেড়ে কথা বলবে না, ওর টিমও ভালো খেলবে। ওকে, আমরা আরো আলোচনা করব, আরো গতকালকার আরো কিছু ম্যাচ ছিল, আমরা সামনে ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা বিরতি নিতে হবে। Please. এখন মাঠে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আলোচনার সঙ্গে যুক্ত আছেন সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, আমরা গতকালকে আরেকটা খুব হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম, জার্মানি এবং আইভরি কোস্ট। যদিও জার্মানি ইউরোপিয়ান টিম, 4 বারের চ্যাম্পিয়ন, কিছুটা এজ দেওয়া হচ্ছিল, বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু জার্মানিকে জয়ের জন্য লড়াই করতে হয়েছে। দুটো গোলই তারা প্রথমে পিছিয়ে পড়ে দুটো গোল করেছে। আমরা সেই জার্মানি এবং আইভরি কোস্ট ম্যাচের গোলগুলো একটু দেখবো, সেখান থেকে আপনার ব্যাখ্যাটা জানতে চাইবো আমরা। সেই ফার্স্টে লিড নিয়েছিল আইভরি কোস্ট, আরো একবার উইং থেকে অ্যাটাক, ফার্স্ট চান্স মিস অ্যান্ড গোল। ভাইয়া ব্যাখ্যাটা যদি দিতে। যেহেতু ক্রস করেছে, ইট ওয়াজ পাওয়ারফুল, ভেরি মাচ পাওয়ারফুল। এই পাওয়ারফুল ক্রস খুব ডেঞ্জার হয় যে কোনো জোনে, এবং ডিফেন্সিভ জোনে, সেই জন্য তারা ডিসিভ হয়েছে। যার জন্য স্ট্রাইকিং জোনের যে খেলেছে তার দক্ষতা বলতে হবে, সে জায়গা মতো ছিল বিদায় গোলটা করতে পেরেছে। তবে এখানটাই বোধ করি জার্মানির দুজন, এদিকে একজন, তিনজন, হ্যাঁ। তিনজনের Beaten. সুযোগ থাকার পরেও যে জার্মানি বলটা ক্লিয়ার করতে পারলো না, এটা বোধ করি জার্মানির ডিফেন্সের জন্য একটা চিন্তার কারণ। ডেফিনেটলি। এবং যিনি গোল করেছেন তিনিও কিছুটা আনমার্কই বলা চলে। হ্যাঁ, আনমার্কড, টোটালি আনমার্কড। তো জার্মানির ডিফেন্সের জন্য একটু জার্মানির সাপেক্ষে একটু শেকি কিনা? ডেফিনেটলি এটা তাদের এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে যে ডিফেন্সিভ যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন আরো মজবুত করতে হবে তাদেরকে। জার্মানির গোলটা অ্যাকচুয়ালি ম্যানুয়েল নয়ার, আমরা দেখলাম যে ম্যানুয়েল নয়ারের আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন, 40 বছর বয়স। ম্যানুয়েল নয়ারকেও কি একটু দুর্বল লাগছে কিনা এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত? না, তো বটেই, কারণ বয়স একটা বিগ ফ্যাক্টর। এবং এই বিশেষ করে ওই পজিশনে, গোলকিপিং পজিশনে আপনার ফ্লেক্সিবিলিটি এত বেশি থাকতে হবে যে আপনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনি মুভ করছেন। হ্যাঁ, সেই জায়গাটা ওনার একটু দেরি হয়েছে বিদায় গোলটা হয়ে গেছে। আমরা জার্মানির ফার্স্ট গোলটার দিকে এবার যাব। আর একটা ক্রস, অ্যান্ড সেখান থেকে উন্দাভের দারুণ ফিনিশ। বিল্ড আপটা তো যিনি বিল্ড আপ করেছেন, মাঝমাঠ থেকে একটা পাস দিয়েছেন উইংয়ে, সেখান থেকে তিনি করেছেন। ভাই, গোলটা এক্সপ্লেনেশন, এই গোলটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ফ্যান্টাস্টিক, এটাই স্ট্রাইকিং এর চরিত্রই, এটাই তার ক্যারেক্টার। সে ওই ব্ল্যাঙ্ক জায়গাটাকে সে কভার করতে হবে, এবং সে বিউটিফুল ক্লিনিক্যাল ফিনিশ করেছে। এটা আসলে একটা স্ট্রাইকারের মানে শাবাশি দিতে হবে। এবং আই থিঙ্ক এটা আমার পার্সোনালি যিনি পাসটা দিয়েছেন আমেরি, তারও একটা বিউটিফুল, কারণ অন্তত সব ডিফেন্স লাইনে যারাই ছিলেন কেউ অ্যাকচুয়ালি এই পাসটাকে রিডি করতে পারেনি, আনরিচেবল ছিল। Exactly. এবং উন্দাভের ফিনিশটা ভালো ছিল। এবং আপনার উইং থেকে ক্রস হলে যে কোনো সময় একটা ডেঞ্জার হতে পারে, এটাই প্রমাণ রাখে। এবং এই জায়গায় গোল খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। উন্দাভের দারুণ একটা ফিনিশ ছিল। আমরা সেকেন্ড গোলটার দিকে চলে যাব। বল রিসিভ করেই ফার্স্ট টাচ শট। ভাই, এই গোলটা আপনি নিজে স্ট্রাইকার ছিলেন, আপনি একটু যদি ব্যাখ্যা দিতেন। এত কুইক রিসিভিং এবং সেখান থেকে শট। হ্যাঁ, ইট ইজ আনবিলিভেবল। এবং তার টার্নিংটা এত সুন্দর ছিল যার জন্য গোলটা হয়েছে। ফ্র্যাকশন অফ সেকেন্ডে সে টার্ন করেছে। এবং এখানটা তো এটা একটা একটা অফসাইডের, স্ট্রাইকারের খুব জরুরি দরকার, এটা যে টার্নিং গুলো। এবং এখানেও একটা অফসাইডের আমরা একটা দেখলাম যে আইভরি কোস্টের ওই সাইডে আদার সেন্টার ব্যাক যিনি ছিলেন, হ্যাঁ, তার একটা অফসাইডে ভুল ছিল। সেটাই, বাট উন্দাভের দিকে সব দিকেই বোধ করে ক্রেডিটটা বেশি দিবেন। ডেফিনেটলি আনবিলিভেবল ক্লিনিক্যাল ফিনিশিং, এটার তুলনা হয় না। এবং একজন স্ট্রাইকারের চরিত্রই, ক্যারেক্টারই এটা,
যে শার্প টার্নিং এবং শর্ট, এবং উইদিন এ সেকেন্ড আপনি ও চিন্তা করে মেরে দিয়েছে দেখেন। তো এটা এই চিন্তার বিষয়টা ওর বিরাট ব্যাপার, ওনাকে মানে শাবাশি দিতে হয় যে দারুণ টার্নিং এবং গুড শট। আমরা উন্দাভের গোলটা দেখছিলাম, উন্দাভ বদলি নেমেছেন, মাত্র 30 মিনিট খেলেছেন এবং দুটো গোল তিনি করেছেন। উন্দাভের প্লেয়ার পারফরমেন্সটা যদি আমরা একটু দেখতে চাই, তিনি দুর্দান্ত একটা পারফর্ম দিয়েছেন গতকালকে। মাত্র 30 মিনিট ছিলেন কিন্তু দুটো গোল করেছেন, বলে টাচ মোটে 13 বার, সে 13 বারের মধ্যেই দুটো গোল, সফল পাঁচ 7টি, তার মধ্যে একটি থেকে তো গোলই হলো এবং দুটো গোলের সুযোগ তৈরি করেছেন। এবং এখানে আপনি একটা জিনিস অবশ্যই শাবাশি দিতে হয়, কোচ, হি ইজ দ্য মেইন ম্যান, যে কখন তাকে কোথায় খেলাতে হবে এইটা শাবাশি দিতে হয় তাকে, এবং আই স্যালুট হিম যে ওই সময় ওইভাবে তাকে ইউজ করেছে। ডেনিস উন্দাভের যে ব্যাপারটা, যে প্রপার স্ট্রাইকার, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে একটু আগেও যে প্রপার স্ট্রাইকারদের একটা ব্যাপারটা, এই প্রপার স্ট্রাইকার যে জিনিসটা জার্মানিতে একটা সময় রুমেনিয়েগেরা ছিলেন, জার্মানিতে এরপর একটা লম্বা সময় স্ট্রাইকার সংকট ছিল, দুটো ওয়ার্ল্ড কাপে তারা নকআউটে যেতে পারলো না। এই জার্মানি টিমটাকে নিয়ে একটু সম্ভাবনা দেখা যায় কিনা? ফার্স্ট ম্যাচে 7 গোল, পরের ম্যাচে পিছিয়ে পড়ে কামব্যাক। আমি আশাবাদী যে যারা জার্মান, ওরা খুব মানে লড়াকু জাতি এবং ওরা সহজে ছাড়বে না, এবং এখন তারা যখন ঘুরে দাঁড়িয়েছে ডেফিনেটলি অনেকের মাথার কাটা হয়ে দাঁড়াবে। আমরা জার্মানির এই টিমগুলোর যখন কথা বলি, জার্মানি যদিও বেশ খানিকটা দিনই তারা ছন্দে নেই, কিন্তু জার্মানি কথাটা বলতেই সবসময় তারা ফেভারিট থাকে। এটা কেন হয় যে তাদের তরুণ প্লেয়ার হোক বা তাদের সিনিয়র প্লেয়ার হোক, জার্মানি বলতেই একটা ফেভারিট থাকে? এটার পিছনে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কোনো ব্যাখ্যা থাকে কিনা? না, ওখানে ওদের ট্যালেন্টের কোনো অভাব নাই, এবং এটা বলা যায় যে প্লেয়ার মানে তৈরির একটা বিশাল একটা দেশ, এটা অটোমেটিক বাই নেচার ওরা মানে গ্রোন আপ হয় ওখানে। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন, আমি যখন আবাহনীতে খেলি তখন কিন্তু জার্মান থেকে আমারও অফার আসছিল একবার, জার্মান টিম এখানে খেলতে আসছিল, ওদের সঙ্গে খেলার পর আমাকে বলছিল লেটস গো টু প্লে ইন জার্মানি। সেটা কেন হলো না সেই গল্পটা? সেটা আমার ক্লাব, যেহেতু তখন আমি চুক্তিবদ্ধ ছিলাম, আমার আবাহনী ক্লাব আমাকে ছাড়লো না, প্লাস আমার আম্মা বললো যে না, আমার সন্তান আমার সামনে থাকবে। একটা জার্মানির সঙ্গে সেটা খেলতে গেলে হয়তো বাংলাদেশের ফুটবলের জন্য একটা কিছু। আমরা একটু আজকের ম্যাচগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আমরা আজকের রাতে একটা বিগ ম্যাচ আছে, স্পেন এবং সৌদি আরবের। স্পেনের খেলাটা প্রথম দিন তারা কেপ ভার্দের সঙ্গে, যদিও কেপ ভার্দের যিনি গোলকিপার ভাজিনহাদ, তিনি দুর্দান্ত কিছু সেভ দিয়েছিলেন, সেটার কারণে অ্যাকচুয়ালি ম্যাচটা জিততে পারলেন, কিন্তু স্পেন অনেকটা দিন ধরে গোল সংকটে ভুগছে। তারা বিশ্বকাপে 2022 বিশ্বকাপে জাপানের সঙ্গে গোল করা প্রায় 2500 পাস খেলেছে, কিন্তু কোনো গোল পাচ্ছে না। স্পেনের গোল খরাটাকে কিভাবে দেখবেন আপনি? গোল খরাটা আজকে হয়তো তারা ওভারকাম করবে আমার মনে হয়, কারণ ডু অর ডাই ম্যাচ এটা। তারা তাদের সর্বময় শক্তি দিয়ে তারা লড়বে এবং তারা আজকে ম্যাচ বের করে নিয়ে যাবে। আমরা একটু স্পেনের প্রবাবল 11টা দেখতে চাই, যে তাদের সম্ভাব্য একাদশটা কেমন। উনাই সিমন যদিও গোলকিপিং এ তাই বরাবরই থাকবেন, আইমিং লাপোর্তে এবং পাউ কুবার্সির যে জুটিটা ডিফেন্সে সেটাই থাকতে পারে, মার্কাস লরেন্তে এবং মার্ক কুকোরিয়া তাদেরকে শুরুতে দেখা যেতে পারে রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে। মিডফিল্ডে ভাই খুব স্ট্রং তাদের, ফ্যাবিয়ান রুইস, রদ্রি এবং পেদ্রি। যদিও ঠিক প্রতিষ্ঠিত অ্যাটাকিং মিডফিল্ডার কেউই না, তিনজনই বলা চলে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন। রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল ওরায়াসাবাল। ইয়ামাল এবং নিকো উইলিয়ামস আজকের ম্যাচে ব্যাক করছেন ইনজুরি কাটিয়ে, কতটা ইফেক্ট ফেলতে পারে স্পেনের খেলায়? লামিনে যেহেতু আছে টিমে, ও একটা মানে মাথার ব্যথা হয়ে দাঁড়াবে অপোনেন্টের জন্য, এবং সাচ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, ওকে যদি কাজে লাগিয়ে আজকে খেলতে পারে তাহলে ওদের বেশি বেগ পেতে হবে না আমার মনে হয়। ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের জুটিটা সবসময় ভালো, তারা 2024-এর ইউরোটাও তারা একসঙ্গে জিতেছে। এই জুটিটার নিয়ে যদি আপনার কোনো অবজারভেশন থাকে, দুইটা ডান প্রান্তে ইয়ামাল, বাম প্রান্তে উইলিয়ামস, দুজন দুর্দান্ত উইঙ্গার এবং কম বয়সী উইঙ্গার যাদের স্পিড অনেক ভালো, এবং ওদের ভিতর যে বোঝাপড়াটা এবং টোটাল টিমটার মানে ফোকাস করে ওদের উপরই, এবং ওরা জ্বলে উঠবে, ওরা ভালো করবে। মিডফিল্ডে যে জিনিসটা হচ্ছে, স্পেনের মিডফিল্ডটা সবসময় বল প্লেইং মিডফিল্ড। 2010 সাল থেকে তারা ফুটবলের চেহারাটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে। রদ্রিকে
ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পেদ্রি দুইজনই সেন্ট্রাল মিডফিল্ডার। হ্যাঁ, হ্যাঁ। একজন অ্যাটাকিং মিডফিল্ডার কি স্পেনের দরকার ছিল কিনা এই জায়গায়? অ্যাটাকিং মিডফিল্ডে তো অবশ্যই, আদারওয়াইজ তো পেনিট্রেট করতে পারবে না। এইখান থেকে হয়তো দেখা যাবে যে মাঝমাঠে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিয়ে উঠবে এবং লিডারশিপ মাঝমাঠে একজনকে নিতেই হবে, আদারওয়াইজ তারা ম্যাচ বের করতে পারবে না। স্পেনের যেই খেলার যে ধারাটা, তাতে স্ট্রাইকার খুব বেশি নেই। মিকেল অরাইসাবালকে আমরা দেখি, যদিও নাম্বার 9 হিসেবে হ্যাঁ। খেলছেন, কিন্তু ফলস হিসাবে খেলেন, অনেকটা ট্র্যাক ব্যাক করেন। স্পেনের যে স্ট্রাইকারদের না থাকাটা এবং সেটা কি স্পেনের এই ওয়ার্ল্ড কাপে মাথা ব্যথার কারণ হতে পারে কিনা, যেহেতু কেপ ভার্দে তাদেরকে অলরেডি একবার আটকে দিয়েছে? কিছুটা হলেও মাথা ব্যথা হবেই, কারণ জেনুইন একজন স্ট্রাইকারের খুবই জরুরি দরকার ওখানে। নাম্বার 9 যেটা আমরা বলি, ওই জায়গাটায় কিছুটা হলে ওরা পিছিয়ে আছে আমার মনে হয়। স্পেনের কতদূর আশা করছেন এই ওয়ার্ল্ড কাপে? যদিও অনেকেই বলছেন স্পেন একজন টাইটেল কন্টেন্ডার, ফ্রান্স এবং স্পেনের ফাইনালও অনেকে আশা করছেন, কিন্তু এই স্পেন টিমটা কি ফাইনাল খেলার মতো সিচুয়েশনে থাকছে? এখনো ওইভাবে তারা সবার কাছে দাগ কাটতে পারে নাই আমার মনে হয়, তবে হোপ ফর দ্য বেস্ট, সামনে হয়তো ভালো করবে হয়তো বা। সৌদি আরবের সঙ্গে ম্যাচ, হ্যাঁ। সৌদি আরব বেশ লড়াকু একটা টিম। গত ওয়ার্ল্ড কাপে তারা আর্জেন্টিনাকে হারিয়ে একটা শকিং স্টার্ট দিয়েছিল, যদিও সেই কোচ প্যানেলটা নেই, সেই টিমেরও অনেকেই নেই। বাট সৌদি আরবকে আরেকটা কম্পিটিশন দিতে পারে কিনা? তারা উরুগুয়েকে প্রথম ম্যাচে আটকে দিয়েছে। এই ম্যাচ আমার মনে হয় সৌদি আরব ওইভাবে তাদেরকে ধরে রাখতে পারবে না। ওকে, আর হ্যাঁ, লাস্ট যে জিনিসটা জানতে চাইবো আমরা স্পেন এবং যে সৌদির এই ম্যাচটা নিয়ে, যে এই ম্যাচটা থেকে অ্যাকচুয়ালি স্পেনের অনেক কিছুই পাওয়ার আছে, ডেফিনেটলি অনেক কিছুই পাওয়ার আছে। সৌদি আরবে সেই হিসাবে হারানো করে, কারণ তারা এই গ্রুপটাতে স্পেন এবং উরুগুয়ের মতো দুটো টিম আছে। সৌদি আরবেরও খুব বেশি কিছু পাওয়ার নাই, যদিও সৌদি আরবের শুরুটা ভালো হয়েছে। বাট সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে না যে স্পেনের জন্য ম্যাচটা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে? কিছুটা হলেও তবে ওরা রিল্যাক্টেন্ট থাকবে না, সিরিয়াসলি খেলবে। সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। না, বিশ্বকাপে অবশ্যই হালকাভাবে কাউকে নেওয়ার জায়গা নেই। ওয়ার্ল্ডের সেরা হ্যাঁ, 48টা দলই এখানটায় আসছে এবং Exactly. এই গ্রুপটা থেকে স্পেন উরুগুয়ে চলে যাওয়াটাই খুব বেশি স্বাভাবিক। সম্ভব। থার্ড কে হবে সেটাই একটা দেখার বিষয়। কেপ ভার্দে, ভাই কেপ ভার্দেকে নিয়ে আপনার কোনো অবজারভেশন যদি থাকে? প্রথমবার এসেছে, বিশ্বের সবচেয়ে ছোট জনসংখ্যার একটা। হ্যাঁ, আমি খুব মানে অবাক হয়েছি যে তাদের ফুটবলের যে কালচারটা যে এত স্ট্রং, ইট ইজ আনবিলিভেবল। বিশেষ করে ওদের গোলকিপার মানে ট্রেমেন্ডাস প্লেয়ার, এবং ওই একাই বাঁচিয়ে দিল। একজন গোলকিপার যদি ভালো খেলে সে দল ঘুরে দাঁড়াবেই, এবং এই জায়গাটাই ওরা কাজে লাগানো উচিত আরো বেশি। ভাই, আমরা আরো আলোচনা করব বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপ সম্পর্কে আরো অনেক আলোচনা হবে, তবে একটা ব্রেকের সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, আপনি নিজে আর্জেন্টিনার ফ্যান, এম আই রাইট? রাইট। ওকে, সো আপনি আর্জেন্টিনার ফ্যান। আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচটা বেশ ভালোই খেললো, লিওনেল মেসি হ্যাট্রিক আমরা দেখলাম। তবে আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল রাতে, তবে একটু এই প্রসঙ্গটা না এনেই পারছি না। আর্জেন্টিনার নামটাই অন্যরকম, বর্তমান চ্যাম্পিয়ন, টাইটেলের জন্য তারা সবসময় লড়াই করছে। কিন্তু গতকাল ম্যাচের পরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি নিজে বলেছিলেন যে এবারে ওয়ার্ল্ড কাপে হাই ইন্টেন্সিটির ম্যাচ হচ্ছে, হাই প্রেসিং এর ম্যাচ হচ্ছে। আর্জেন্টিনা সেই ধরনের ফুটবল খেলে না এবং সে কারণে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপও জিতবে না। কার্লো আনচেলোত্তি অবশ্যই বড় কোচ, 5টা চ্যাম্পিয়ন্স লিগ আছে, একমাত্র কোচ হিসেবে 5টা চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন, ইউরোপের টপ 5 লিগে ডমিনেট করেছেন, প্রথমবার জাতীয় দলে এসেছেন। আর্জেন্টিনাকে নিয়ে তার যে অবজারভেশন যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে না, আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে না, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, উনি একজন দক্ষ কোচ, উনি বলতেই পারে, ওনার মানে ভাস্ট এক্সপিরিয়েন্স ওনার আছে, উনি বলতেই পারেন একটা টিমের ব্যাপারে। বাট আর্জেন্টিনার কোচ ডেফিনেটলি সেই কৌশলগতভাবে অনেক দূর এগিয়ে আছে, কারণ যে ফুটবলটা তারা খেলেছে এটা সচরাচর দেখা যায় না, এবং এখনও মনে হয় আপনার আমার চোখে লেগে আছে ওদের পাসিং, ওদের বল স্পেস ক্রিয়েট করা, বিভিন্ন ওপেন স্পেস কাজে লাগানো, এই জায়গাগুলোতে ওদের থেকে দক্ষ খেলোয়াড় পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ তারা একটা টিম হিসেবে খেলে। আর আপনি বিভিন্ন আমরা ইউরোপিয়ান এবং ল্যাটিনের খেলাগুলো যেগুলো আমরা দেখছি, দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি উপর বেশি জোর দিয়েছে,
বাট আর্জেন্টিনা ইজ ডিফারেন্ট, ওরা ফুল টিমটাই একটা টিম, এই একটা টিম হিসেবে খেলা মানে তাদের শক্তি অনেক বেশি। আর্জেন্টিনার এবারে ওয়ার্ল্ড কাপের যেটা আমরা দেখলাম যে বেশিরভাগ দলই হচ্ছে উইঙ্গারদেরকে একেবারে সাইড লাইনের পাশে নিয়ে গিয়ে সেখান থেকে একটা ডিফেন্স লাইন ব্রেক করার ট্রাই করছে। সেখান থেকে আর্জেন্টিনাকে দেখলাম মিডফিল্ডের বেশি জোর দিচ্ছে, তিনজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং লিওনেল মেসি। এই ট্যাকটিক্সটাকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার জন্য কতটা বেনিফিশিয়ারি হতে না, পারে? এটা ডিপেন্ড করে আপনার অপোনেন্ট কেমন। অপোনেন্টকে ফেস করতে হলে আপনি কোথা থেকে অ্যাটাক করলেও তারা দুর্বল হবে। যেমন মেসি যে গোলটা করলো উইদিন এ সেকেন্ড ঘুরছে মারছে, এই এই ধরনের ক্যারেক্টার তো যুগে যুগে একটা দুটো পাবেন, এবং এটা আর্জেন্টিনার আছে, যার জন্য ওদের একটা বিরাট শক্তি এখানে। ওকে যদি ফ্রিজ করে দেওয়া যায় মেসিকে, তাহলে দে উইল বি আন্ডার ট্রাবল। বাট জানি না কতটুকু তাকে আটকাতে পারবে। বাট মেসি ইজ মেসি, তার যে মানে সঙ্গীরা, তার যে সতীর্থ খেলোয়াড়গুলো আছে সবাই তাকে চেনে, এবং অনেক দিন ধরে একটা টিম একসঙ্গে খেলছে, ওদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হবে। এই জায়গাটাই বোধ করে আপনি যেমনটা বলছেন যে মেসি বলটা পেলো এবং মারলো, হ্যাঁ। এই জায়গাটাই বোধ করে আর্জেন্টিনার মিডফিল্ডটাকেও একটু ক্রেডিট দিতে হয়। আর ডেফিনেটলি ওদের টোটাল টিমের কথা আমি বলছি যে ওরা জানে যে কখন মেসি কোথায় তার কাজে লাগাবো, এই জায়গাগুলো ওরা প্রতিটা প্লেয়ার জানে, যার জন্য ওদের দলগতভাবে তারা অনেক শক্তিশালী। আর্জেন্টিনার যে ঐতিহ্য যেটা ছিল, যেটা ট্যাঙ্গো ফুটবল হিসেবে বলা হয়, ব্রাজিলের যদি সাম্বা থেকে আর্জেন্টিনার আছে ট্যাঙ্গো, এই ট্যাঙ্গো ফুটবলটার দর্শনটাকে আপনার কাছে কেমন লাগে? যে ছোট ছোট পাস, ফাইনাল থার্ডে গিয়ে একেবারে স্পেস ক্রিয়েট করার পরে একটা চকিতে অ্যাটাক, এই খেলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা নান্দনিক খেলা, এটা দেখতেও সুন্দর লাগে। ফুটবল তো ইজ এ গেম অফ আর্ট, এই আর্টটা যদি চলে যায় হিট অ্যান্ড রান করলে তো ওটার কোনো মজা পাওয়া গেল না। সো এই জায়গাটা আমার মনে হয় এখনও তারা এই জন্যে এত পপুলার। আর্জেন্টিনার যে ম্যাচের যে ধারাটা আমরা দেখলাম, যে আপনি বললেন যে বেশ নান্দনিক ফুটবল খেলছে আর্জেন্টিনা, ব্রাজিলের কোচ যখন বলেন যে, বা আপনি আপনার খেলোয়াড়ি জীবনে আপনি অনেক সময় ফেস করছেন যে আপনার যারা একদম অপোনেন্ট, আপনি আবাহনীর ফুটবলার, মোহামেডানের কোচ যখন একটা মন্তব্য আবাহনী টিমকে নিয়ে করে, এটা অ্যাকচুয়ালি আবাহনীর মেন্টালিটি কেমন প্রভাব ফেলতো? বা ব্রাজিলের কোচ যখন কথা বলছে আর্জেন্টিনার টিম বিশ্বকাপ জিতবে না, সেটা অ্যাকচুয়ালি প্লেয়ারদের মনোজগতে কতটা প্রভাব ফেলে? না, ডেফিনেটলি যে কোনো কমেন্টস আমাদেরকে হার্ট করে, বাট ওই জায়গাটায় আমরা আবার কাজ করি যে এটার সুন্দর একটা উত্তর মাঠে আমাদের দিতে হবে। তো এটা ওদের ভিতরেও কাজে আসে লাগে, সাইকোলজিক্যালি তারা খুব স্ট্রং হয়ে যায় এবং তারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ, ডু ইউ ফিল লাইক দ্যাট এটা খুব ইজি ম্যাচ হবে? কারণ রালফ রানিক, অস্ট্রিয়ার হয়তো খুব বড় কোনো স্টার নেই, কিন্তু রালফ রানিক কিন্তু ফুটবলের অন্যতম দার্শনিক যাদেরকে বলে, যাদের ফিলোসফি দিয়ে ফুটবল চেঞ্জ হচ্ছে, রালফ রানিক তাদের মধ্যে একজন। অস্ট্রিয়া ঠিক কতটা চ্যালেঞ্জ জানাতে পারে এই আর্জেন্টিনা টিমকে? না, যখন তারা কোয়ালিফাই করে এই পর্যন্ত এসছে, ডেফিনেটলি ওরা ফাইট তো করবেই, বাট ডেফিনেটলি আর্জেন্টিনার কোচও তাদের স্ট্র্যাটেজি তৈরি করেছে তাদের এগেনস্টে কীভাবে খেলবে। লিওনেল স্কালোনির কথা বললেন যে স্ট্র্যাটেজি তৈরি করবে। লিওনেল স্কালোনিকে আমরা সবসময় দেখি যে তিনি প্রতিপক্ষ বুঝে তারপরে ট্যাকটিক্স চেঞ্জ করেন। গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার 7টা ম্যাচে 6টা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ফরমেশনের টিম নামিয়েছিল। লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা কিনা আফটার লিওনেল মেসি? অবভিয়াসলি ডেফিনেটলি কোচ তো মানে যে কোনো টিমের জন্য একটা টনিকের মতো কাজ করে, যে আমার মাই কোচ ইজ দেয়ার, উনি জানে কিভাবে কাকে কখন চেঞ্জ করতে হবে, কাকে কোন ফরমেশনে কাকে ফেস করতে হবে। কোচকেই শাবাশি দিতে হয় সারা জীবন। লিওনেল স্কালোনিকে নিয়ে কি বলবেন আপনি? যে না, হি ইজ এ ভেরি গুড কোচ, আনডাউটেডলি। যখন শুরু করেছিলেন তখন কি সেই ভরসাটা পেয়েছিলেন? বিকজ স্কালোনি এসেছিলেন খুবই কম বয়সে এবং তিনি একেবারেই তখন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনাও তার বিরোধিতা করেছিলেন যে ওকে এই কোচকে আমরা চিনি না। 2006 বিশ্বকাপ খেলেছিলেন মেসির সঙ্গে, রাইট ব্যাক ছিলেন তিনি নিজে। এমন একটা কোচকে আর্জেন্টিনা বসালো, সেই সময়টাকে ভাবতে পেরেছিলেন? ওই কোচের সঙ্গে মেসির কেমিস্ট্রিটা দারুণ, হ্যাঁ, এবং ওর কথা মতোই কিন্তু ও হচ্ছে। এই কোচকে নিয়ে কতটা আশাবাদী আমি খুব আশাবাদী। এখন কেমন লাগছে? আমি খুব আশাবাদী, এবং সে এখন অনেক পরিপূর্ণ একটা কোচ, এবং আমার মনে হয় সে ভালো করবে। লাস্ট একটা জিনিস, এক লাইনের উত্তর নিব। আনচেলত্তি বলেছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার মতো অবস্থায় নেই, আপনি কি এটাতে একমত নাকি একমত না? আমি একমত না। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? জিততে পারে। ওকে, আমরা ব্রেকে যাব, তারপরে আমরা আলোচনা করব। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার, দেখছেন এখন মাঠে।
আমাদের যে সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, আজকে রাতে 4টা ম্যাচ, বেশ কয়েকটা বিগ ম্যাচও আছে। সো এই জায়গা ম্যাচগুলো নিয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। শুরুটা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, স্পেন বনাম সৌদি আরব, কেমন হতে পারে স্কোর লাইন, কার জেতার পাল্লা ভারী? স্পেন জেতার চান্স বেশি। স্কোর লাইন, সম্ভাব্য স্কোর লাইন 2-0। 2-0। ওকে, পরের ম্যাচটা যেটা, সেটা বেশ এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে, বেলজিয়াম এবং ইরান। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন যেটা ছিল সেটার একদম শেষ পর্যায়ে, Right. ডি ব্রুইনে এবং রোমেলু লুকাকু লাস্ট আছেন তাদের। ইরানকে কিভাবে খেলতে হচ্ছে? ইরানকে খেলতে হচ্ছে ম্যাচের 24 ঘন্টা আগে তারা যুক্তরাষ্ট্রে আসছে, যুদ্ধাবস্থা চলছে, তাদের মধ্যে একটা Right. কনফ্লিক্ট চলছে এবং ম্যাচ শেষ করে আবার চলে যেতে হচ্ছে। ইরানের জন্য কি ম্যাচগুলো একটু ডিফিকাল্ট হয়ে গেল? টায়ার্ডনেস, হ্যাঁ, হেকটিক হয়ে যায়, কারণ তাদেরকে পার্টিকুলার একটা জায়গায় রাখা উচিত ছিল যাতে করে এই টায়ার্ডনেসটা তাকে না না ধরে আর কি। কিন্তু এই জায়গাগুলোতে প্লেয়ারগুলো খুব কিছুটা হলেও ডিমোরালাইজড থাকবে মানসিকভাবে। ম্যাচ সেক্ষেত্রে ম্যাচটাকে বেলজিয়ামের জেতার চান্স বেশি কিনা? বেলজিয়ামের জেতার চান্স খুব বেশি। বেলজিয়ামে লুকাকুর মতো প্লেয়ার আছে, ট্রেমেন্ডাস একজন ডি প্লেয়ার ব্রুইনে আছে, তাদের দুর্দান্ত একজন প্লেমেকার। দুর্দান্ত প্লেয়ার। এক পেশে ম্যাচ আশা করছেন নাকি মোটামুটি একটা লড়াই হতে পারে? এক পেশে হওয়ার চান্স বেশি। বেলজিয়ামকে এগিয়ে রাখছেন শেখ মোহাম্মদ আসলাম। আমরা পরের ম্যাচটার দিকে চলে যেতে চাই, নিউজিল্যান্ড বনাম মিশর। মিশরের 60% গোলে মোহাম্মদ সালাহর অবদান আছে। লাস্ট ম্যাচেও মিশরের একমাত্র গোলটা তো তারই অ্যাসিস্টে করা। মোহাম্মদ সালাহর বয়সও হয়ে আসছে, লিভারপুলকে বিদায় জানিয়েছেন। সালাহ লাস্ট ওয়ার্ল্ড কাপ নিঃসন্দেহে। সালাহকে নিয়ে মন্তব্য কি? সালাহ ক্লাস প্লেয়ার, একটা ভালো প্লেয়ার, এবং তার দলের জন্য, দেশের জন্য সে জান উজাড় করেই খেলবে, এবং যেহেতু তার শেষের দিকে চলে আসছে পারফরমেন্স, ডেফিনেটলি সে ভালো খেলবে। ম্যাচটা কেমন হতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে? নিউজিল্যান্ড তাদের বেগ পেতে হবে। ওকে, আর এগিয়ে রাখছেন মিশরকে। আমরা লাস্ট যে ম্যাচটা থাকবে পরবর্তীতে, কেপ ভার্দের ম্যাচ উরুগুয়ের এগেইনস্টে। উরুগুয়ের ম্যাচটাতে যে জিনিসটা হয়েছে যে উরুগুয়েকে আমরা সেভাবে দেখিনি। বিশেষ করে লুইস সুয়ারেস এবং এডিনসন কাভানি চলে যাওয়ার পর উরুগুয়ের স্ট্রাইকিং লাইন আপে এখন শুধুমাত্র দারউইন নুনিয়েজ হচ্ছেন ভরসা। নুনিয়েজকেও সেভাবে খুব অ্যাক্টিভলি দেখা যায়নি। মিডফিল্ডটাকে একটু ছন্নছাড়া লেগেছে, যদিও ফ্রেডে ভালভার্দের মতো প্লেয়ার আছে। উরুগুয়ের কাছ থেকে এই ম্যাচটা আপনার প্রত্যাশিত ছিল সৌদি আরবের সঙ্গে তারা যেভাবে খেলেছে? উরুগুয়ে এটা আশা করা যায় না, আসলে ওদের একটা ঐতিহ্য ছিল ফুটবলে, এবং এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য হলেও তাদের ফাইট ব্যাক করা উচিত। কেপ ভার্দের সঙ্গে খেলা, কেপ ভার্দে গত ম্যাচে চমক দেখিয়েছে স্পেন কাটকে দিয়ে। আরেকটা চমক কি হবে, মানে লাইটনিং স্ট্রাইক টোয়াইস, এটা কি হতে পারে নাকি প্রথম ম্যাচটা শুধুই কাকতালীয় বলবেন? না, হতে পারে, কারণ ও তো হাইলি কনফিডেন্ট গোলকিপার, ও ট্রেমেন্ডাস খেলা খেলেছে, এবং আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার আমার চোখে এ পর্যন্ত। কেপ ভার্দে যে খেলাটা খেলছে একেবারে মিড ব্লক এবং একেবারে লো ব্লকের খেলা, এই খেলাটা কেন এত ডিফিকাল্ট হয়ে যায়? ডিফেন্স কম্প্যাক্ট সবাই রাখতে চায়, সবাই ডিফেন্সটাকে সুরক্ষিত রাখতে চায়, কিন্তু কেপ ভার্দে যে ধাঁচে খেলা খেলছে, কেপ ভার্দে কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ার 5টা ম্যাচেও কোনো গোল হজম খায়নি। এই ডিফেন্সটা ভাঙাটা কেন এত ডিফিকাল্ট হয়েছে? আপনি তো স্ট্রাইকার ছিলেন। হ্যাঁ, শুধু এই কেপ ভার্দের যে ফরমেশনে ওরা ফুটবল খেলেছে, এটা আমি এখনো পর্যন্ত আমি দেখি নাই যে প্রতিটা প্লেয়ার অ্যাটাকিং এর সময় পুরো টিম উপরে চলে যাচ্ছে, একটা দুটো প্লেয়ার নিচে থাকে, যেটা খুব অবাক করেছে। তাদের যে স্ট্যামিনা, ইট ইজ আনবিলিভেবল, এবং তাদের যে কৌশলগত দিকে তারা যে এগিয়ে আছে, মানে কোচকে শাবাশি দিতে হয়, এবং এই স্ট্র্যাটেজিতে যদি ওরা খেলতে পারে ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে। আর লাস্ট যে প্রশ্নটা, কালকে রাতের ম্যাচ যদিও আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া, লিওনেল মেসি কি পারবেন এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে, সেটা একটু আপনার কাছে জানতে চাই। এবং আর্জেন্টিনার ম্যাচ কেমন হতে পারে, প্রেডিকশন কি? আর্জেন্টিনা ন্যাচারাল ফুটবল খেলবে তাদের, এবং অপোনেন্টকে বুঝেই তারা সেইভাবে টিম সাজিয়ে খেলবে, এবং মেসি তার নিজস্ব গতিতেই ফুটবল খেলবে। ওকে, ধন্যবাদ আসলাম ভাই, আপনাকে অনেক অনেক আলোচনা হলো, অনেক অসাধারণ কিছু ইনসাইট পেলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ। এখন জানিয়ে দিব আজকের কুইজ। ফিফা বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা কে? অপশন এ পেলে, অপশন বি জাফন্তে, অপশন সি গাভি, অপশন ডি মাইকেল ওয়েন। আপনার উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 11। এরপর আপনার কাছে যেটি সঠিক উত্তর মনে হয়, অপশন এ অথবা অপশন বি অথবা অপশন সি অথবা অপশন ডি, আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট,
এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি আজকের এখন মাঠে সাথে থাকার জন্য ধন্যবাদ।